সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবিএন জনতার কণ্ঠস্বর অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম মোল্লা। মূলত জনতার কণ্ঠস্বরে আমরা প্রতিদিনের যে আলোচিত বিষয়গুলো আছে তা নিয়ে জনগণের যে মতামত থাকে তারই বিশ্লেষণের চেষ্টা করি। তো তেমনি একটি বিষয় আজকে যেটা নিয়ে আলাপ করব, আপনারা সবাই জানেন শিশু শিক্ষার্থী রামিসার ধর্ষণ এবং তারপরে তার হত্যাকাণ্ডের বিষয় নিয়ে। দর্শক, আপনারা সবাই জানেন যে বিষয়টি নিয়ে প্রচুর পরিমাণে লেখালেখি হচ্ছে, বিভিন্ন রকম রাজনৈতিক দল আন্দোলন করছে। আমাদের সরকার প্রধানমন্ত্রী তার বাসায় গিয়েছেন, ব্যক্তিগতভাবে তার বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং বিচারের আশ্বাসও দিয়েছেন। তো এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে। জনতার বেশিরভাগ অংশই বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সরাসরি অনেক ধরনের আন্দোলনের সাথে সম্পৃক্ত, এবং আমরা প্রত্যেকটা ঘটনার সাথেই দেখি যে কোনো একটা ইনসিডেন্ট হওয়ার পরে বিশেষ করে রাজনৈতিক দলগুলো এবং যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, বিশেষ করে ব্লগার টাইপের লোকগুলো, এটা নিয়ে খুব মাতামাতি করে। কয়েকদিন খুব মাতামাতি হয়, তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রশ্ন করে, পুলিশকে জিজ্ঞাসাবাদ করে, এবং দেখা যায় পুলিশ অনেক আশ্বাস দেওয়ার পরে কিছুদিন পরেই দেখা গেল যে ওই আলোচনাটা ধামাচাপা হয়ে যায় এবং এরপরে গিয়ে আরেকটা দুর্ঘটনা বা এইরকম আলোচিত কিছু তৈরি হয়। যদি পরিসংখ্যান হিসাব করি তাহলে আসলে এটা অনেকটা ভয়াবহ অবস্থা। কীরকম? 2019 থেকে 2021 সাল পর্যন্ত যদি বলি, 2774 জন শিশু নির্যাতনের মাধ্যমে হত্যার শিকার হয়েছে। আচ্ছা, শুধু 2020 সাল যদি স্পেসিফিক বলি, 1018 জন শিশু ধর্ষণের পরে তাদেরকে হত্যা করা হয়েছে। যা হিসাব যদি করি বছরে এইভাবে, যে প্রত্যেক 2 দিনে 3 জন করে শিশু এরকম নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, গত 20 মাসের হিসেবে 643 জন শিশু ধর্ষণ এবং নির্যাতনে হত্যার শিকার হয়েছে। তো এই বিষয়গুলো প্রতিনিয়তই চলতে থাকে, এটা থামানোর কোনো উপায় দেখতেছি না। যদি নাম বলি, আসিয়া, ময়না, রামিসা, একের পর এক নামগুলো আসি, আবার স্মৃতির থেকে এগুলো চলেও যাচ্ছে। এখন বিষয়টা হলো যে আসলে প্রত্যেকটা ঘটনায় কি ঘটতেছে। যখন একটা ইনসিডেন্ট হয়, একটা শিশু ধর্ষণের শিকার হয় বা হত্যা হয়ে যায়, এরপরে আমাদের মতো যারা আছেন তারা চ্যানেলগুলোতে চিৎকার করে প্রতিকার চান, বিচার চান, এটার পিছনে দাঁড়ান। মোট কথা হলো যে তারা কন্টেন্ট বানানোর জন্য পাগল হয়ে যায়। বিচার হইল কি হইল না এইটা না, তাদের কন্টেন্ট ভালো হবে, সেই বাসায় যাবে বা ইনসিডেন্টের ওই জায়গায় যাবে, গিয়ে ভিডিও বানাবে। তখন দেখা যায় সরকারি দলের লোকজনও আবার বিরোধী দলের লোকজনও এইটাকে লুফে নেয়, তাদের আন্দোলন হিসেবে সম্পৃক্ত করে অথবা কন্টেন্ট হিসেবে সম্পৃক্ত করে, বিভিন্ন রকম আশ্বাসও দেয়, কিন্তু ঘটনাগুলো একের পর একই ঘটে। যেমন সম্প্রতি এবিএন জনতার আদালতের হাতে একটি ঘটনা আসছে, সেটা হলো ময়না নামের এক 9 বছরের শিশু, যে গত বছর 5ই জুলাই 2025 শনিবার বাসার থেকে নিখোঁজ হওয়ার পরে 6 তারিখ ভোরবেলা মসজিদের দোতলায় তার বিকৃত লাশ পাওয়া যায়। বিকৃত এই জন্যই বলতেছি যে তার মাথায় আঘাত, শারীরিক নির্যাতন, এরপরে বিভিন্ন রকম অবস্থা, এবং গলায় ফাঁস নিয়েও তার লাশটা রেখে যায়। ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়। দেখেন, 11 মাস হয়ে গেছে, সেই মামলার এখনও পর্যন্ত আসামি ধরা পড়ে নাই। অথচ ঘটনাটা কোথায় ঘটছে? একটা মসজিদের দোতলায় তার লাশটা পাওয়া গেছে, এবং যে দোতলাটা সবসময় তালা মারা থাকে। মসজিদ তো আমাদের দেশে এখন যেটা, বিশেষ করে করোনার পর থেকে যেটা হয়েছে, যে মসজিদে সর্বক্ষণিকই তালা মারা থাকে। এর মধ্যেও
এই আসামি ধরা পড়ে নাই। সন্দেহভাজন হিসেবে ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জেমকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তাদের আসলে এই ঘটনার সাথে সম্পৃক্ততা পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো যে ওই লাশ বা ময়না মসজিদের দোতলায় কিভাবে গেছে, যেটা তো সবসময় তালা মারা থাকে, এবং এই মসজিদের চাবি থাকে মুয়াজ্জেম অথবা ইমাম সাহেবদের কাছে। অথচ দেখেন, মানে পুলিশ এখন পর্যন্ত তদন্ত করে আসামি ধরতে পারে নাই। আচ্ছা, এখন এখানে সবচেয়ে বড় যে জিনিসটা হলো, আমরা যদি ওইভাবে আলাপ করি যে এর বেশিরভাগ মামলাগুলোই আসলে থানা পর্যন্ত যায় না। বাংলাদেশে গড়ে যদি হিসাব করা হয় মাত্র 3.5%, তাহলে বাকি 96.5% মামলা কিন্তু আদালত পর্যন্তই যায় না। এই 3.5% ধর্ষণ মামলা যখন আদালত পর্যন্ত যায়, এর শাস্তি পায় কয়জন জানেন? এর শাস্তি পায় মাত্র 0.37%, অর্থাৎ 1%ও না, ইভেন 0.5%ও না। তো এই ক্ষেত্রে কি হয়, আসামিরা কিন্তু একেবারেই সহজেই ধরাছোঁয়ার বাইরে চলে যায়। আচ্ছা, এই যে যতটুকুই মানে মামলা হয়, বেশিরভাগ মামলাই আবার দেখা যায় যে তদন্তের অভাবে, লোকবলের অভাবে, ইভেন ফরেনসিক রিপোর্ট, তারপরে ডিএনএ রিপোর্ট, এইগুলোর পর্যাপ্ত সুবিধা না থাকার কারণে বেশিরভাগ মামলাগুলোই সময় মতো মানে এটা তদন্ত শুরু হয় না বা পুলিশের রিপোর্ট জমা পড়ে না, মানে বেঁচে যায় এই কারণেই। আর তাতে অন্য একটা ঘটনা ঘটার মানে সাহস থেকে যায়। এখন এইখানে মেইন কথা হলো, যদি প্রত্যেকটা মামলা ঠিকমতো আদালতে যাইতো, প্রত্যেকটা মামলা যদি পুলিশ সঠিকভাবে তদন্ত করত, দোষীদেরকে ধরতে পারত, এবং সেইটা যদি মানে আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া যাইতো, তাহলে কিন্তু এই ঘটনাগুলো অনেক কমে আসতো। কিন্তু আমাদের দেশের বিভিন্ন রকম সমস্যার কারণে আসলে আমরা কেউ তো চিন্তা করি না যে রামিসার বাবা তার মেয়ের হত্যাকারীর বিচার পাক, ময়নার বাবা তার মেয়ের হত্যাকারীর বিচার দেখে যাক। আসলে আমরা কেউ এইভাবে চিন্তা করি না, আমরা সবাই যার যার ধান্দায় থাকি। যেমন ময়নার ঘটনা যদি বলি, ময়নার ঘটনাটা গত বছর জুলাই মাসে সংঘটিত হয়, তখন নির্বাচন হয় নাই। ওই এলাকার সবচেয়ে মানে জোরালো ক্যান্ডিডেট যেমন রুমিন ফারহানার কথা যদি বলি, উনি ঘটনাস্থলে গেছেন এবং সবাইকে আশ্বস্ত করছেন। বিশেষ করে ভিকটিমের মা, ভিকটিমের বাবার কাছে উনি ওয়াদা করে আসছেন যে আমি এইটার জন্য যথাযথ ব্যবস্থা নিব। এবং এই ভিকটিম অর্থাৎ ময়নার মা এবং বাবা, ওনারা বারবার ওনার সাথে যোগাযোগ করছেন। ইভেন রুমিন ফারহানা যখন এমপিও হয়ে গেছেন, এরপরেও ওনার সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু রুমিন ফারহানা কি এই মামলার মানে যথাযথ ব্যবস্থা নিছেন? মোটেই না। কারণ ব্যবস্থা নিলে এতদিন অন্তত তদন্ত রিপোর্টটা ধরা পড়তো, অথবা এইটার জন্যে মূল আসামিকে সেইটা শনাক্ত করা যেত। আসলে ওনার ওই সময় প্রয়োজন ছিল ভোট নেওয়ার। শুধু উনিই না, অন্য অন্য রাজনৈতিক দলের প্রার্থীরাও গেছেন, ঠিক একই কাজই করছে। আপনারা অবশ্যই জানেন যে এটা সারা বাংলাদেশে আলোড়ন তৈরি হয়েছিল, কিন্তু আসলেই ময়নার বাবা কি আসলে এটার মানে প্রতিকার পাইছে? পায় নাই। যে কারণেই রামিসার বাবা এই কথাটাই বললেন যে আমি আসলে বিচার চাই না, কারণ বিচার হবে না, এই দেশে বিচার হবে না। কারণ বিচার হইলে অন্তত 2 দিনে 3 জন শিশু ধর্ষিত হইতো না, হত্যাও হইতো না, আর এই অবস্থা চলতেও থাকতো না। আসলে এখন আমরা সবাই মানে কেমন যেন অনিরাপত্তায় ভুগতেছি সবাই। কারণ যার মেয়ে আছে, উনি এই ঘটনা দেখার পরে, শোনার পরে মানে ওনারও খুব মানে টেনশনে থাকেন সবসময়। এমনিই তো আমরা রাস্তাঘাট দুর্ঘটনা, এই ছেলে মেয়েগুলো স্কুলে পাঠাইতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়, আমরা কিন্তু অন্তত বাবারা মায়েরা সবসময় টেনশনে থাকি। আর যদি এমন হয় যে আমার বাচ্চা বাসায় আছে, পাশের বাসা থেকে এই ধরনের দুর্ঘটনা ঘটে, এবং সেটা তাও কি ধর্ষণের পরে তার মানে গলাটা আলাদা করে জবাই করে মানে লাশ একদিকে, বডি একদিকে, আর মানে খণ্ডিত মস্তক আরেক দিকে রাখা হয়, কতখানি মানে নৃশংস যদি হয় এভাবে, তো একটা মানুষ কিভাবে পারে? তা আমরা অবশ্য কী করি, রামিসার যে মানে আসামি ধরা পড়ছে, আমরা সোশ্যাল মিডিয়াতে কি দেখলাম,
একে জামাতের কর্মী বলে প্রচার করা হইতেছে, ঠিক আছে, যে এটা জামাতের কর্মী, সে জামাতের নাকি ভোট পাইছে, জামাতের কর্মী এরকম। আসলে ভাই মানে যে অপরাধী তার কি আসলে কোনো দলীয় পরিচয় আছে? কারণ সে তো অমানুষ, কাজটা তো মানুষের মতো করে নাই সে। কারণ এইরকম নৃশংস কাজ যে করতে পারে তাকে অন্য পরিচয় দিয়ে লাভটা কি? মানে এইগুলো তকমা দিয়ে তাকে কোনো ঘটনার আড়ালে নেওয়ারই চেষ্টা, বা সরাসরি একটা দলকে মানে টার্গেট করে এই কাজগুলো করা। আসলে কবে এইগুলো থেকে আমরা কবে বেরোবো? মানে আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। অনেকে অবশ্যই এটাও বলে যে বাংলাদেশে যদি সৌদি আরবের মধ্যে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করা হয়, চপচপ স্কোয়ার নামে নাকি একটা স্কোয়ার আছে, ওইখানে যদি নিয়ে ফাঁসি দেওয়া হয় তাহলে এটা হবে না। আসলে ওই বিচার ব্যবস্থা তো আমাদের দেশে নাই, কিন্তু আমাদের দেশে ধর্ষণের শাস্তির জন্যে কঠিন ব্যবস্থাই আছে এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই করা আছে, বিধান করে দেওয়া আছে। কিন্তু আমরা কেন পারতেছি না? আমরা পারতেছি না এই যে বললাম লিমিটেশন, মানে মামলা এত বেশি যে এই মামলাগুলো সঠিকভাবে বিচার করা সম্ভব হয় না, তদন্ত করা সম্ভব হয় না, এবং এই ফরেন্সিক যে রিপোর্ট, ডিএনএ রিপোর্ট, এগুলো আসলে সিস্টেম কম থাকার কারণে দেখা যায় যে মানে ঠিকমতো মামলা তদন্ত হয় না, অনেক লম্বা সময় লাগে। তো অনেক সময় আপনারা আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে এই ধর্ষণের শিকার বা নির্যাতনের শিকারগুলো বেশিরভাগই গরিব মানুষের সন্তানরা হয়ে থাকে, যে কারণে ওই পরিবারের পক্ষে মানে লম্বা সময় মামলা চালানোও সম্ভব হয় না। এই জন্যেই আসলে অপরাধীরা ছাড় পেয়ে যাচ্ছে, আর এই ঘটনাগুলো খুব প্রতিনিয়তই ঘটতেছে। তো আরেকটা বিষয় হলো যে যে কোনো ঘটনা ঘটলে আসলে পুলিশ ততক্ষণ পর্যন্ত এটাকে খুব বেশি গুরুত্ব দেয় না যতক্ষণ পর্যন্ত এটা নিয়ে মোড়ে মোড়ে আন্দোলন না হয়, সোশ্যাল মিডিয়াতে খুব বেশি লেখালেখি না হয়, ততক্ষণ পর্যন্ত ওনারাও বেশি গুরুত্ব দেন না। তো যাই হোক দর্শক, আমরা আসলে চাই, এবং আমাদের জনতা যাদের সাথে আমরা কথা বলি প্রতিনিয়ত এবং বিভিন্ন রকম তাদের তথ্যর ভিত্তিতে বিশ্লেষণ করি, আমরা চাই যে প্রত্যেকটা ঘটনারই সুষ্ঠু তদন্ত হোক। আজকে রমিসান বাসায় প্রধানমন্ত্রী গেছেন দেখে ওনার মানে এই তদন্তটা, ওনার এই মৃত্যুর যে আসামি সেও সহজেই ধরা পড়ছে বিধায় হয়তো এই মানে বিচারটা করা সহজ হবে, কারণ সে অলরেডি নিজে জবানবন্দি দিয়ে ঘটনার স্বীকার করছে। হ্যাঁ, একটা বিষয় এখানে মনে পড়ছে, অনেকেই চিন্তা করতেছেন যে যেহেতু মূল অপরাধী রমিসার যে মূল অপরাধী সে স্বীকারোক্তি দিছে, তাকে তো কালকেই ফাঁসি দিয়ে দেওয়া যায়। আসলে আইন তো এভাবে চলে না, আইনের কিছু ধারা আছে, নিয়ম আছে, অবশ্যই ফরেন্সিক রিপোর্ট লাগবে। যদিও ডিএনএ রিপোর্টটা এখন বাধ্যতামূলক না, আগে ছিল, এটা আইন থেকে মানে যেহেতু ডিএনএ রিপোর্ট করতে পারে না, খুব সহজে আসে না, এটা বাধ্যতামূলক রাখে না। তবে এসব ক্ষেত্রে একেবারে নির্ভুলভাবে যদি মানে বিচার কার্য চালাইতে হয় তাহলে অবশ্যই রিপোর্টগুলোর দরকার আছে। তো সেই ক্ষেত্রে আইনি প্রক্রিয়া আছে, এবং ওই ব্যক্তি হয়তো নিম্ন আদালতে বা এটা বিশেষ ট্রাইব্যুনালে ওনার মৃত্যুদণ্ড কার্যকর যদি হয় উনি আপিল করার সুযোগ পাবেন, কিছু প্রক্রিয়া আছে। এইটা দিয়ে হয়তো এই মামলাটা 3 মাস হয়তো সময় লাগতে পারে, কিন্তু এর অধিক যেন না লাগে। আমি প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে বলবো যে আইনি বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আসলে আবেগ দিয়ে তো সব কিছু চলে না, কারণ একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে অনেক কিছুই করার থাকে না তখন আর। তো আইন নিজস্ব গতিতে চলুক। সবচেয়ে বড় কথা হলো যে এরপরে রমিসার বাবার মতো কেউ যেন অনাস্থা না আনতে পারে যে আপনাদের কাছে বিচার দিয়ে তো লাভ নাই, বিচার দিয়ে কী হবে, আপনারা এই বিচার করতে পারবেন না, আপনাদের কোনো নজির নাই। কথাগুলো কিন্তু বাস্তব এবং সত্য কথা। যদিও প্রধানমন্ত্রী যাওয়ার পরে উনি নিজের থেকে বিচার চাইছেন, প্রধানমন্ত্রী ওনাকে আশ্বস্ত করছেন যে এই বিচারটা ঠিকঠাক মতো হবে। আমরাও আশা করি যে রমিসার বিচারটা সঠিকভাবে হোক, সেই সাথে বিগত দিনের যেসব মানে শিশু নির্যাতন এবং হত্যা হয়েছে এগুলোরও বিচার ঠিক মতো হোক। বিশেষ করে আমরা মানে খুবই জোর দিব এই অনুষ্ঠানের মাধ্যমে যে ময়না যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় শাহাবুজপুর এবং হাবলিপাড়া গ্রামে যে 9 বছরের শিশু ধর্ষণের পরে
নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার পুলিশের তদন্ত রিপোর্ট সঠিকভাবে খুব দ্রুত জমা হোক এবং মূল আসামি শনাক্ত করা হোক, শনাক্ত করে তাদেরকেও বিচারের কাঠগড়ায় আনা হোক, আমরা সেই প্রত্যাশাই করি। তো দর্শক, আজকের মতো এ পর্যন্তই। হয়তো এরপরে আবার নতুন কোনো আলোচিত বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।